আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, বিশ্বনবী স্মরণে বর্ণাঢ্য আয়োজন। চট্টগ্রামে ঐতিহ্যবাহী যশনের জুলুসে হাজারো মানুষের ঢল, শোভাযাত্রা ও আতশবাজিতে মুখর মুসলিম বিশ্ব। ওষুধের মূল্য নির্ধারণের নীতিমালা বাতিল করায় দাম নিয়ে নৈরাজ্যের শঙ্কা। 297টি অত্যাবশ্যকীয় ওষুধ এখন তালিকাবিহীন, বাড়তি খরচের দুশ্চিন্তায় রোগী। রংপুরে একই পরিবারের 4 জন হত্যাকাণ্ডে 2 আসামির ডোপ টেস্টের প্রস্তুতি। তদন্তে সন্তুষ্ট নয় বাদীপক্ষ, সব প্রশ্ন সামনে রেখে চলছে কাজ, বলছে পুলিশ। বরেন্দ্র অঞ্চলে ডিলারদের কাছে চাহিদা মতো মিলছে না সার, খোলা বাজারে 1000 টাকা পর্যন্ত বাড়তি দরে বিক্রি। বিপাকে কৃষক, সংকট না থাকার দাবি কৃষি বিভাগের। এবং হরমুজ থেকে মাইন অপসারণের দাবি ট্রাম্পের, ফের বিস্ফোরক পুতলে ধ্বংসের হুঁশিয়ারি। প্রণালী খুলে দেওয়া নিয়ে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান। সকালের সময়ের সঙ্গে আছে আমি সাবরিনা মজুমদার। আজ 12ই রবিউল আওয়াল, মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। বিশ্বনবীর জীবন ও আদর্শ মানবতার পথ নির্দেশক। তার শিক্ষা অনুসরণ করে গড়ে উঠতে পারে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ। শাইলা আহমেদের রিপোর্ট। এক সময়ের কথা যখন অন্ধকারে নিমজ্জিত ছিল গোটা আরব সমাজ, অন্যায়, অনাচার, অবিচার আর হানাহানি হয়ে উঠেছিল মানুষের নিত্যদিনের সঙ্গী। কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া থেকে শুরু করে দুর্বলদের উপর অত্যাচার, মানবিকতার চরম বিপর্যয় নেমে এসেছিল সমাজে। মানুষ যখন অন্যায় আর অন্ধকারের চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছিল, ঠিক তখনই মানবতার মুক্তির দিশারি হয়ে পৃথিবীতে আগমন করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল্লাহ এবং মাতা আমিনা। শৈশব থেকে সত্যবাদিতা ও বিশ্বস্ততার জন্য পরিচিত ছিলেন তিনি। 40 বছর বয়সে হেরা গুহায় তার উপর কোরআন নাজিল হয়। এরপর ধীরে ধীরে সমগ্র মানবজাতির কাছে পৌঁছে দিতে থাকেন এক আল্লাহর একাত্মবাদের বাণী, সত্য, ন্যায় ও মানবতার বার্তা। সত্যের বাণী প্রচার করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্যবার সহ্য করতে হয়েছে নির্যাতন ও বাধা। মক্কার কাফেরদের অত্যাচার, সামাজিক বয়কট, প্রিয়জন হারানোর বেদনা, সবকিছুর মধ্যেও তিনি অবিচল ছিলেন সত্য ও ন্যায়ের পথে। তার জীবনের প্রতিটি অধ্যায় মানবতার জন্য এক একটি শিক্ষা। ক্ষমা, দয়া, সহনশীলতা, ন্যায় বিচার ও মানুষের প্রতি ভালোবাসার যে আদর্শ তিনি রেখে গেছেন, তা আজও কোটি কোটি মানুষের জীবনকে পথ দেখায়। কিভাবে আমি কাজ করব, কিভাবে আমি কথা বলবো, কিভাবে আমি আচরণ করব, প্রতিটি জায়গায় তিনি আমাদের জন্য আদর্শ, যেটা আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। তার চেয়ে সুন্দর আদর্শ আমাদের জন্য আর কেউ নেই এবং কেউ হতে পারে না। আল্লাহর রাসূলকে ভালোবেসে তার জীবন ও আদর্শ অনুসরণ করাই তার উম্মতের জন্য উত্তম পন্থা। তার দেখানো পথেই চলার মধ্যেই রয়েছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। সাম্যের ভিত্তিতে ইনসাফের সমাজ ও রাষ্ট্র গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের বিকল্প নেই। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 15 দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করে কথা বলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার ও মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। 12ই রবিউল আওয়াল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। 570 খ্রিস্টাব্দের এই দিনটি স্মরণে গোটা বিশ্বের মুসলিমরা পালন করেন ঈদে মিলাদুন্নবী। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। এই উপলক্ষে 15 দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী ফাউন্ডেশন। মঙ্গলবার সন্ধ্যায় বাইতুল মোকাররমে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মহানবী দেখানো পথ মানবজাতির জন্য এখনো প্রাসঙ্গিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সার্বজনীন, চিরন্তন ও পূর্ণাঙ্গ জীবন বিধান, তার মাধ্যমে মানব জাতির শান্তি, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার অনুপম বিধান ও আদর্শ ইসলাম ধর্মকে
পরিপূর্ণতা দান করে। ইসলামী সংস্কৃতির সঙ্গে আমাদের জাতীয় জীবনের সম্পর্ক অত্যন্ত গভীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই অনুভূতির প্রতি সম্মান জানিয়ে সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিভেদ বা হিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে এবং ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবারের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হামদনাথ কিরাত মাহফিল ছাড়াও ইসলামী বইমেলার আয়োজন করেছে ইসলামী ফাউন্ডেশন। আমি আবার সবাইকে হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বিশেষ করে ইসলামিক পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ফেসবুক পেজে পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে পোস্টে শুভেচ্ছা জানান তিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণ করে ব্যক্তি ও সমাজ জীবনে সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার চেতনাকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বর্তমান বিশ্ব নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এমন সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। বিশ্বজুড়ে ধর্মীয় ভাব গাম্ভীর্য আর নানা সাংস্কৃতিক আয়োজনে পালিত হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী। ইয়েমেন থেকে ইরাক, লেবানন থেকে তিউনিসিয়া, নবীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় মুখর মুসলিম বিশ্বের নানা প্রান্ত। কোথাও শোভাযাত্রা, ধর্মীয় সঙ্গীত ও আতশবাজি, কোথাও আবার অসহায়দের মাঝে খাবার বিতরণ। ইয়েমেনের সানায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। আল শাব মসজিদের সামনে সবুজ পতাকা হাতে ধর্মীয় স্লোগান দেন তারা। আয়োজকদের দাবি, নবীর প্রতি ভালোবাসা ও আনুগত্যের বার্তা দিতেই প্রতি বছর এভাবে সমবেত হন ইয়েমেনিরা। রাতে আতশবাজিতে আলোকিত হয় ইয়েমেনের সানার আকাশ। ইরাকের বাগদাদে আবু হানিফা আল নোমান মসজিদ ঘিরে ছিল উৎসবের আমেজ। মসজিদের চারপাশে জড়ো হন বিপুল সংখ্যক মুসল্লি ও দর্শনার্থী। আলোয় সাজানো সড়কে ধর্মীয় সঙ্গীত, দোয়া ও মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়। পাশাপাশি বিতরণ করা হয় খাবার ও মিষ্টি। অংশগ্রহণকারীরা দিনটিকে মুসলিমদের সামাজিক বন্ধন ও ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে মহানবীর জন্মবার্ষিকী উপলক্ষে জড়ো হন হাজারো মানুষ। শহরের ঐতিহাসিক দুর্গের কাছে ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। সেখানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা বিশাল ব্যানার প্রদর্শন করা হয়। স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণকারীদের বিনামূল্যে পানি ও মিষ্টি বিতরণ করেন। লেবাননের সিদনে সুফি অনুসারীরা আয়োজন করেন বিশেষ শোভাযাত্রার। রিফাই সুফি লজ থেকে শুরু হয়ে পুরনো শহরের ঐতিহাসিক সড়ক ঘুরে যায় এ শোভাযাত্রা। সঙ্গে ছিল ধর্মীয় স্লোগান, তরবারি ও ঢাল। কিছু অনুসারী ঐতিহ্যবাহী শীষ আচারেও অংশ নেন। শোভাযাত্রার পথ জুড়ে স্থানীয় বাসিন্দারা মিষ্টি বিতরণ ও গোলাপ জল ছিটিয়ে স্বাগত জানান। তিউনেশিয়ায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী স্টাম্বালি সঙ্গীতের শোভাযাত্রা। রাজধানী তিউনিসের ঐতিহাসিক মদিনার সরু সড়কগুলোতে ভিড় করেন দর্শনার্থীরা। আফ্রিকান শিকড়ের এই ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ধর্মীয় উৎসবের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি তুলে ধরারও সুযোগ হয়ে ওঠে আয়োজনটি। সোমালিয়ার মোগাদিশুতে ধর্মীয় স্লোগান, নাশিদ ও শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। নারী পুরুষের অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়ক মুখর হয়ে ওঠে। সবুজ ও সাদা পতাকা হাতে নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন মুসল্লিরা।
আয়োজকেরা 1538টি উট দান হিসেবে সংগ্রহ করে সেগুলোর মাংস দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ করেন। নাদিম মারজান, সময় সংবাদ। বর্ণাঢ্য আয়োজনে জেলায় জেলায় পালন হচ্ছে ঈদে মিলাদুন্নবী। সে খবর জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম এবং মুন্সিগঞ্জে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। প্রথমে যাচ্ছি শফিকের কাছে। কিছুক্ষণ পরে জশ্নে জুলুসে সে বর্ণাঢ্য র্যালি বের হবে, যেখানে লাখো ধর্মপ্রাণ মুসলমানরা যেখানে অংশ নেবেন এবং যেখানে থাকবেন আওলাদে রসুল আল্লামা সাবির শাহ। কিছুক্ষণ পরে এই যে আলমগীর খানকা শরীফ, এখানে কিন্তু আওলাদ রসুল অবস্থান করছে, সেখানে কি সংবাদ সম্মেলন হবে। এরপরে কিন্তু এই বর্ণাঢ্য শোভাযাত্রা বা জশ্ন জুলুসের র্যালি বের করা হবে। আপনাকে জানিয়ে রাখি, এইটি 1974 সাল থেকে কিন্তু আওলাদ রসুল আল্লামা তৈয়ব শাহের মাধ্যমে কিন্তু এই প্রথাটি চালু হয়। তারপর থেকে প্রতি বছর এখানে হয়ে আসছে এবং পাকিস্তান থেকে আওলাদের রসুল্লাহ কিন্তু এই বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। এবার এই র্যালির যে মূল মেসেজ, যে বার্তা, সেটি হচ্ছে বিশ্ব মুসলিম শান্তি প্রতিষ্ঠা, নবীর আদর্শ উজ্জীবিত হওয়া এবং পৃথিবীতে দেশে দেশে যে যুদ্ধ বিগ্রহ চলছে সেইটি থেকে, সেই সংকট থেকে রক্ষার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা থাকবে এবার থেকে। তো আজকে যে র্যালি কিছুক্ষণ পর বের হবে, সেটি নগরীর এইখান থেকে শুরু হয়ে 2 নম্বর গেট, জিসি মোড়, ওয়াসা এবং টাইগার পাস হয়ে আবার প্রায় 5-6 কিলোমিটার পথ পার দিয়ে আবার এখানে এসে সেটি শেষ হবে। সেজন্য কিন্তু এটি প্রতিবাদ করে থাকে আঞ্জুমানে রহমানিয়া ইসলাম সুন্নিয়া ট্রাস্টের আয়োজন করা হয়ে থাকে। সেই জন্য কিন্তু তারা 10,000-এর বেশি স্বেচ্ছাসেবক দল তারা প্রস্তুত করে রেখেছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে র্যাব, পুলিশ সদস্য সহ তারা নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখবে পুরো এলাকা। তো কিছুক্ষণ পর যখন এই র্যালিটি বের হবে, চট্টগ্রামের অলি গলি প্রায় বলা হচ্ছে এখানে প্রতিবার যে বলা হয় এবার তারা 50 লাখ মানুষের সমাগমের কথা বলছে। কারণ এই র্যালিটি শুধু এই জশ্ন জুলুস শুধু চট্টগ্রামের নয়, এটি 3 পার্বত্য জেলা থেকে এখানে মানুষ আসে, কক্সবাজার থেকে আসে এবং চট্টগ্রাম বিভাগের যে 11টি জেলা থেকে আসে। পাশাপাশি উত্তরবঙ্গ অর্থাৎ ঢাকা, রাজশাহী, খুলনা থেকে জশ্ন জুলুসের অংশ নেওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু এখানে আসে। এবং এখানে একটি বিশেষত্ব আছে, সেটি হচ্ছে একটি কাছে ঘরে একটি গাড়ি থাকে, ঘর থাকে, সেখানে কিন্তু আল্লামার অর্থাৎ আওলাদের রসুল সেখানে থাকে। সবাই হাত নাড়িয়ে সবাইকে কিন্তু তিনি যে আসছেন সেটি জানান দিয়ে থাকে এবং মুসলিম বিশ্বের জন্য একটি বার্তা দিয়ে থাকবেন। তো এই যে র্যালিকে ঘিরে কিন্তু উৎসুক মানুষের ভিড়। এখানে সবচেয়ে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে বিভিন্ন জায়গা থেকে খাবারের আয়োজন করে। এর খাবারগুলো লাখো মানুষের যে খাবার, শরবত এবং যে খাবার, ভাত সহ যে খাবার প্রত্যেকে আসে, সেই বিষয়টি কিন্তু আসলে এটা কাকতালীয় একটি বিষয়। কারণ এখানে 50 লাখের মানুষ হয়, তাদের খাবার আয়োজন করে। মানে এটা নির্দিষ্ট কোনো সীমা রাখা নাই। যারা বিভিন্ন জায়গা থেকে আসে তারা কিন্তু খাবার সামগ্রী নিয়ে কিন্তু এখানে আসে এবং স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিরা কিন্তু ট্রাকে করে, খাবার ভ্যানে করে এবং যে ভ্যানে করে কিন্তু খাবার বিতরণ করে থাকে। অর্থাৎ এখানে খাবারের কোনো সংকট হয় না। তো এই র্যালিটি কিছুক্ষণ পরে কিন্তু যখন শুরু হবে এখান থেকে, সেটি বিভিন্ন সড়ক ঘুরে নগরীর এই যে খানকা আলমগীর এখানে রয়েছে, এখানে কিন্তু এসে শেষ হবে। এর আগ থেকে গত 2 দিন আগে থেকে যে আওলাদ রসুল ঢাকায় এসেছিলেন, আসার পর থেকে চট্টগ্রামে তিনি গতকাল এসেছিলেন। এরপর থেকে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। পুরো চট্টগ্রাম নগরী কিন্তু সব জায়গায় কিন্তু তুরন থেকে শুরু করে সব কিছু সাজিয়ে রাখা হয়েছে। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, এখন থেকে হয়তো আধা ঘন্টা পর এই জশ্ন জুলুসের বর্ণাঢ্য র্যালিটি বের করা হবে। তখন আমরা এই দর্শকদের, ধর্মপ্রাণ মুসলমানদের সেই বর্ণাঢ্য র্যালিটি আমরা দেখাতে পারবো এবং আওলাদ রসুলকে দেখাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছি ঢাকায়। মুন্সিগঞ্জে কিন্তু এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আজকে জন্মদিবস, সেই জন্মদিবস উপলক্ষে শোভাযাত্রা বেরিয়েছে এবং বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু নানা রকম ব্যানার ফেস্টুন নিয়ে লোকজন আসছেন এবং তা কিন্তু বিশ্ব নবীর যে মানব কল্যাণের যে নানা রকম যে দৃষ্টি ভঙ্গি রেখে গেছেন, তার সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছেন এবং তারা বিভিন্ন রকম যে ব্যানার ফেস্টুন তারা সেখানে
তারা বলছিলেন যে বিশ্ব মানবতার মুক্তির যে দিশারি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে আজকে জন্ম এবং ওফাতের পূর্ণ স্মৃতি দিন, সেই দিনটিকে স্মরণ করতে কিন্তু তারা এই আয়োজনটি করেছে এবং বিশ্ব শান্তি এবং কল্যাণের বাণী যে ছড়িয়ে দিয়ে গেছেন বিশ্বনবী, সেটি কিন্তু প্রচার করা হচ্ছে। মুন্সিগঞ্জের রাজপথ কিন্তু শোভাযাত্রার নগরীতে পরিণত হয়েছে এবং সব সড়কে মানুষ একটা স্রোত করেছে এবং উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ কিন্তু এই ঈদে মিলাদুন্নবীর যে বিরাট শোভাযাত্রা সেটি অন্যান্য বছরের মতো বের করেছে এবং প্রিয় নবীর আগমনের দিনটিকে ঘিরে উচ্ছ্বসিত যে মুসল্লিরা তারা বলছিলেন যে পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তার আগমনের কিন্তু প্রতীক্ষায় ছিল এবং দিনটি তাই অত্যন্ত পবিত্র এবং মহিমান্বিত এবং অনন্য সাধারণ। সেখানে কিন্তু এত সব আয়োজন তারা করছেন এবং সমগ্র মানবতার জাতির জন্য তিনি শান্তি এবং কল্যাণের বাণী নিয়ে এসেছিলেন। সমাজ সংস্কারক এই সর্বশ্রেষ্ঠ মহামানব যে সমাজে নারীর মর্যাদা এবং শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাতা করে গেছেন, ভ্রাতৃত্ববোধ জাগরুক করে গেছেন এবং তিনি কিন্তু এই যে 1500 যে এই এত সময় আগে যে হিজরি সময় অনুযায়ী কিন্তু 1501 বছর আগে তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং এত বছর পরেও যে তার সেই সমাজে নানা রকম ভূমিকা রেখেছেন সে কিন্তু আলোচনা ছিল। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম ও মুন্সিগঞ্জ থেকে। সকালের সময় আরো থাকছে সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক গ্রেফতার, ফ্ল্যাট নিয়ে প্রতারণা মামলায় 2 বছরের সাজার পরোয়ানা তামিল। সম্প্রতি ওষুধের মূল্য নির্ধারণের নীতিমালা বাতিলের পর হযবরল দশা বিরাজ করছে দেশের ওষুধের বাজারে। ওই একই আদেশে বাতিল হয়ে যায় 297টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা। ফলে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়েছে 3 দশক আগের মাধ্যাতা আমলের ব্যবস্থাপনা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এতে বাজারে নিয়ন্ত্রণ হারালো সরকার, দাম দিয়ে নৈরাজ্য সৃষ্টি করবে কোম্পানিগুলো, যে কারণে মূল্যস্ফীতির বাজারে আরও এক দফা বাড়তি খরচের চিন্তায় আছেন রোগীরা। সোহেল কুরেশির ক্যামেরায় নাইম হাসানের রিপোর্ট। বাজারে ওই ওষুধগুলো অনেকেই মার্কেটে নাই, লস দিতে কেউ বানাবে না। দরিদ্র মানুষ তারা ঘটি মাটি বেচে উচ্ছেদ হয়ে যাচ্ছে। ষাটোর্ধ্ব রমিজউদ্দিন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ সহ নানা জটিলতায় ভুগছেন তিনি। দীর্ঘদিন ধরে গড়ে প্রতি মাসে 4 থেকে 5,000 টাকার ওষুধ কিনে খেতে হয় রমিজউদ্দিনকে। ভালো নেই রমিজের স্ত্রী আসমাও। স্বামী স্ত্রী দুজনেরই জীবন আটকে গেছে হাসপাতাল আর ওষুধ চক্রে। এর মধ্যে অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নির্ধারণী তালিকা বাতিলের খবরে চিন্তার ভাঁজ তাদের কপালে। আমাদের মধ্যবিত্ত লোক, আমরা খুব কষ্টে আছি। আমরা মানুষের কাছে না চাইতে পারি, জায়গা যেমন ব্যস্ত হইব, এটা ব্যস্ত হইব, ধার করতে হইব, কর্জ করতে হইব, ভিক্ষা করতে হইব, খাইয়া বাঁচতে হইব। আমাদের মতো মধ্যম ফ্যামিলিগুলা পয়সা থাকা অনেক কঠিন। একটি দেশে যেসব রোগবালাই বেশি হয় সেসব রোগের জন্য কার্যকরী ওষুধ তুলনামূলক কম দামে পাওয়া যায়। বাংলাদেশে এসব ওষুধ চিহ্নিত করে 1994 সালে 117টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা তৈরি করে সরকার। চলতি বছরের শুরুতে অন্তর্বর্তী সরকার সেটি বাড়িয়ে 297টিতে উন্নীত করে। তবে চলতি মাসে সেই তালিকা বাতিল করে বর্তমান সরকার। ফলে ঔষধের বাজার ফিরে গেছে 1994 সালের ব্যবস্থাপনায়। রাজধানীর শাহবাগ, মিটফোর্ড ও মগবাজারে অবস্থিত কয়েকটি ফার্মেসি ঘুরে দেখতে চাই আমরা। সরকারের মূল্য বেঁধে দেওয়া কতগুলো ওষুধ মিলছে এসব ফার্মেসিতে। মেটাকল মানে এটা কোনটা? এটা কি? এটাও নাই। হ্যাঁ, এমপিসিলিনটা নাই ভাই, এমপিসিলিনটা এখন পাবেন না। বেনজাইল এটা নাই, এটা সমস্যা। তার মানে অর্ধেকের বেশি ওষুধ বর্তমানে বাজারেই নেই। কেন নেই এমন প্রশ্নে ঔষধ শিল্প সমিতির সাফ উত্তর, লোকসান দিয়ে কোনো ওষুধ তৈরি করবে না কোম্পানিগুলো। কিছু ওষুধ বাজারে মিললেও সেগুলো বাইরের দেশ থেকে অবৈধভাবে প্রবেশ করছে, ভোক্তারাও বেশি দামেই কিনে খাচ্ছেন। সরকার একটা এসেনশিয়াল ড্রাগের লিস্ট করবে, সেটা সে অ্যাভেলেবল করবে, এটা সরকারের কাজ। এখানে আমাদের সাথে কোনো ইস্যু নাই। আমাদের ইস্যু হলো আমরা বানাবো, যদি আমার প্রফিটেবিলিটি না থাকে আমি তো বানাবো না।
ওষুধের দাম নির্ধারণ সরাসরি কোম্পানির হাতে চলে যাওয়ায় খোলা বাজারে চলছে নৈরাজ্য। একই জেনেরিকের ওষুধ কোনো কোম্পানি বিক্রি করছে 20 টাকায়, আবার ওই একই কার্যকারিতার ওষুধ কেউ বিক্রি করছেন 60 টাকায়। টার্মিনাফিন একই জিনিস, এইটার দাম হলো 20 টাকা পার পিস। আর একটা কোম্পানি আছে, এটার দাম হলো 50 টাকা পার পিস। আর একটা কোম্পানি আছে টার্মিনাফিন 250, এটা 60 টাকা পার পিস। 20 টাকাটা যে কাজ করে ওই 60 টাকাটাও একই কাজ করে। বিক্রেতারা বলছেন মূল্য তালিকা বেঁধে দেওয়া থাকলে সব কোম্পানিকেই একই দামে ওষুধ বিক্রি করতে হতো, দাম নিয়ে এই নৈরাজ্য হতো না। অন্যদিকে ভবিষ্যতে চড়া মূল্যে ওষুধ কিনে খেতে হবে এই শঙ্কা ক্রেতাদের। ওষুধ কোম্পানিগুলো লাগাম ছেড়ে দাম বাড়াবে তাদের ইচ্ছা মতো, খুব কষ্ট হবে এই দাম বহন করা। নিয়ন্ত্রণ গভর্নমেন্টের হাতেই থাকা উচিত, তার কারণ হচ্ছে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। তবে ঔষধ প্রশাসন বলছে সব দিক বিবেচনায় রেখে অত্যাবশ্যকীয় ওষুধের নতুন তালিকা তৈরির কাজ চলছে। হুট করে দাম বাড়বে না বলেও আশ্বস্ত করেন পরিচালক। সরকারের উদ্যোগ পর্যায় থেকে একদম ভাবা হচ্ছে এমন একটা লিস্ট আসবে, আশা করি যে লিস্টে বেশিরভাগ মানুষ উপকারের মধ্যে পড়বে এবং ইন্ডাস্ট্রিও সেটা সাপোর্ট করবে। অতি আবশ্যকীয় ওষুধগুলো, যদিও বিশেষজ্ঞরা বলছেন বাজারের উপর ওষুধ প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। এই তালিকাটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বাদ দেওয়া কোনো মতো উচিত হয়নি। কিভাবে এটা বাদ হয়ে গেল রাতারাতি? তো আমার ধারণা এরকম, ওষুধ কোম্পানিগুলোর যে অ্যাসোসিয়েশন আছে তারা সরকারকে এসে একটা চাপ দিয়েছে এবং সরকার আর কোনো কিছু চিন্তা না করে আর কোনো কিছু না দেখে স্ট্রেট বাদ দিয়ে দিয়েছে। তাহলে এখন তো আপনি খোলা বাজার হয়ে গেল। আপনি যদি খোলা বাজারে এইভাবে অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ছেড়ে দেন, প্রচণ্ড মূল্যবৃদ্ধি হবে। এখানে প্রতিযোগিতার বদলে এখানে সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়। নিজস্ব ব্যবস্থাপনায় অত্যাবশ্যকীয় ওষুধ তৈরি করে জনগণের প্রাপ্যতা ও চাহিদা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একজন রোগীর কাছে ওষুধ মানে জীবন বাঁচানোর লড়াই। দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যয় চালাতে যেয়ে সর্বশান্ত বহু পরিবার। এমন অবস্থায় ওষুধের প্রাপ্যতা ও দাম নিয়ে যদি চলে নৈরাজ্য, তার মাসুল গুনতে হয় সাধারণ মানুষকেই। রোগীর স্বার্থ রক্ষায় ওষুধের বাজার কতটা নিয়ন্ত্রণ করতে পারছে রাষ্ট্র, সেই প্রশ্ন রেখেই শেষ করতে চাই। নাঈম হাসান, সময় সংবাদ, ঢাকা। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় গ্রেফতার 2 আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে ডোপ টেস্টের প্রস্তুতি চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ড ঘিরে ওঠা সব প্রশ্ন সামনে রেখে তদন্তের কথা জানিয়েছে মহানগর ডিবি পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী। তবে পুলিশের তদন্তে সন্তুষ্ট নন মামলার বাদী ও নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী। দুজন মিলে একে একে 4 জনকে হত্যার ঘটনা তিনি কোনোভাবেই মানতে পারছেন না। প্রকৃত ঘটনা উন্মোচনে অধিকতর তদন্তের দাবি তার। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। মা বাবাকে হারানোর পর ছোট ভাই গণপতি চক্রবর্তীকে সন্তানের মতোই মানুষ করেছিলেন বড় ভাই গোপীনাথ চক্রবর্তী। সেই সন্তানতুল্য ভাই সহ পুরো পরিবারের শ্রাদ্ধ করতে হয় তাকেই। 4 জনকে মাত্র 2 জন হত্যা করেছে পুলিশের এই বক্তব্য কোনোভাবেই মানতে পারছেন না গোপীনাথ চক্রবর্তী। তদন্ত নিয়েও রয়েছে তার অসন্তুষ্টি। প্রকৃত ঘটনা উন্মোচনে আরো গভীর ও নিরপেক্ষ তদন্তের দাবি তার। মনে হচ্ছে এই চক্রান্তের পিছনে বড় কারণ আছে। 2টা পিসি ছাওয়ায় 4টা লোক খুন করা সম্ভব 2টা লোকের পক্ষে। আমরা চাচ্ছি একটা কঠিন তদন্ত, সুষ্ঠু তদন্ত। এর ভিতরের রহস্য কি আছে, বাইরের রহস্য কি আছে। চাঞ্চল্যকর মামলাটির তদন্তভার সোমবার কোতোয়ালি মেট্রো থানা থেকে হস্তান্তর করা হয়েছে রংপুর মহানগর ডিবিতে। নতুন তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী বলেন, মামলাটি ঘিরে ওঠা সব প্রশ্নকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এই যে প্রশ্নগুলো যার যার মনে জাগতেছে, বাদী পক্ষ সহ, এই প্রশ্নগুলো বিশ্লেষণ করা নিবিড়ভাবে এবং সুষ্ঠু শান্তভাবে আমাকে তদন্ত করার সুযোগ দিতে হবে এবং আমি সেটা করব ইনশাল্লাহ। এরই মধ্যে গ্রেফতার সিদ্ধার্থ ও মুগ্ধের ডোপ টেস্টের প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। সকালেই মাদকের ডকেটটা পেয়েছি, অলরেডি আমি ড্রপ টেস্টের জন্য আবেদন করেছি, কালকে এটা চলে যাবে ইনশাল্লাহ। গত 22 আগস্ট রাতে রংপুর নগরীর কামাল কাসনার মাঝুয়াপাড়ার নিজ বাসা থেকে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে প্রার্থী ও ছেলে প্রিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সীমান্ত দাস নামে এক সাক্ষী আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। প্রতিষ্ঠার 85 বছর পার করল জামায়াতে ইসলামী। উপমহাদেশের প্রাচীন এই সংগঠনটি নানা রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে বর্তমানে দেশের প্রধান বিরোধী দল। দলটির নীতি নির্ধারণী স্তরের নেতারা বলছেন,
প্রতিষ্ঠানকালীন লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে এখনও অবিচল তারা। বারবার সংকট এলেও জনঘনিষ্ঠ রাজনীতি করায় তা থেকে উতরে গেছে জামায়াত, এমন দাবিও করছেন কেউ কেউ। বিশ্লেষকদের মতে সময়ের বাস্তবতায় রাজনৈতিক কৌশল পরিবর্তন না করলে আবারও অতীত অভিজ্ঞতার মুখোমুখি হতে পারে দলটি। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। রাসূল জেল খাটছেন, আমি জেল খাটছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা দাবি করছেন 1941 সালে তাদের সংগঠনের প্রতিষ্ঠাকালে যে লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করা হয়েছিল তা বাস্তবায়নে এখনও অবিচল তাদের দল। নবী রাসূল যা করেছেন রাষ্ট্রীয়ভাবে জামায়াত ইসলামী ওই একইভাবে রাষ্ট্র পরিচালনার জন্য গঠিত হয়েছে। আমরা সঠিক পথে যাব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানুষের কল্যাণের জন্য কাজ করছি। আজকে হয়তো মানুষ বুঝবে না, কিন্তু বুঝবে একদিন। এই উপমহাদেশে ব্রিটিশ শাসনামলের শেষ দশকে অখণ্ড ভারতের বুকে মাওলানা আবুল আলা মওদুদীর হাতে প্রতিষ্ঠা পায় জামায়াত ইসলামী হিন্দ নামের সংগঠন। এই অঞ্চলে পুঁজিবাদী গণতন্ত্র এবং প্রাচ্যের সমাজতন্ত্রের উত্থানের সময় মধ্যপন্থী ইসলামী ঘরানায় নাগরিকদের চিন্তা ও রাষ্ট্র সংস্কারই ছিল সংগঠনটির মূল লক্ষ্য। দুবার দেশভাগ এবং 4 বারের নিষেধাজ্ঞার অভিজ্ঞতা সম্পন্ন দলটির আজ বাংলাদেশ অংশের নাম বাংলাদেশ জামায়াত ইসলামী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু করলে মুক্তিযুদ্ধে বিতর্কিত অবস্থানের তকমা নিয়েই স্বাধীনতার 8 বছর পরে স্বনামে রাজনীতিতে সক্রিয় হয় জামায়াত। সবশেষ হাসিনা আমলে নানা ঘাত প্রতিঘাতে ডজনখানেক শীর্ষ নেতা হারায় দলটি। কর্মী বাহিনীর বড় অংশের ওপর নেমে আসে রাষ্ট্রীয় চাপের খড়গ। রাজনৈতিক ঘটনাচক্রে ভারত বা পাকিস্তানে খুব বেশি সফল না হলেও বাংলাদেশে সংগঠনটি এখন প্রধান বিরোধী দলের ভূমিকায়। দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বীকৃতি। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন গণমুখিতার দলীয় আদর্শের ফলে আপামর মানুষের কাছে গ্রহণযোগ্য অবস্থানে জামায়াত। তারা বলছেন এ কারণেই বারবার সংকট এলেও তা মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছে সংগঠনটি। যে সরকারই জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে সেই সরকারই পতন হয়েছে। মূল কারণ হচ্ছে জামাতকে জনগণ ধারণ করে, জামাত জনগণের সাথে মিশে থাকে, জামাত জনগণের জন্যই রাজনীতি করে। জামাতকে যারা নিষিদ্ধ করে কিংবা জামাতকে যারা শেষ করতে চায় কালের বিবর্তনে তারাই হারিয়ে যায় এবং ইতিহাস সেটাই সাক্ষী দিচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা এই মুহূর্তে জামায়াতকে সফলভাবে দেখলেও সময়ের বাস্তবতায় দলটির নীতিগত অবস্থানে কিছু পরিবর্তনের পরামর্শ দিচ্ছেন। জামাতকে নিয়ে আগ্রহ বেড়েছে, এটা বিরাট অর্জন জামাতের। ভুলভ্রান্তি তো আছেই, রাজনীতিতে ভুলভ্রান্তি থাকবে, সবারই ভুলভ্রান্তি আছে। যেটা করতে হবে যে বাংলাদেশের জন্মের যে একটা ইতিহাস আছে, এই ইতিহাসের এটাকে স্বীকৃতি দিতেই হবে। ইসলামী রাজনীতির কল্যাণকর ডাইমেনশন আছে, এটাকে আরো সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। শতবর্ষী হতে জামায়াতের বাকি আর মাত্র 1.5 দশক। এই সময়ের মধ্যে জনগণের কাছে আরও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে আশাবাদী দলটির নেতারা। অহংকার করে অন্য দলকে যেন তুচ্ছ-তাচ্ছিল্য না করে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। বগুড়ার 2টি নৌবন্দর যুক্ত হচ্ছে দেশের নৌপথে। উন্নত যোগাযোগ ব্যবস্থায় সমৃদ্ধ হবে উত্তরের জনপদের অর্থনীতি। বন্দর ঘোষণার প্রজ্ঞাপনে উচ্ছ্বসিত এলাকাবাসী। প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 8:30টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার। জানান 55 বছর বয়সী বিদিশা সিদ্দিক একটি প্রতারণার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এ মামলায় তার 2 বছরের সাজা হয়েছিল। নওগাঁর বিভিন্ন আদালতে বর্তমানে 64,000 মামলা বিচারাধীন। দাম্পত্য কলহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, জমি বিবাদ, অর্থঋণ সহ বিভিন্ন মামলা গড়াচ্ছে আদালতে। আইনজীবীরা বলছেন পুরাতন মামলার পাশাপাশি নতুন মামলা যুক্ত হয়, দীর্ঘ হচ্ছে তালিকা। বিচারক স্বল্পতায় নিষ্পত্তি কম হওয়ায় বাড়ছে মামলা জট। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকের রিপোর্ট। স্বামীর পরকীয়ার বিচার চেয়ে টানা 10 বছর ধরে নওগাঁর আদালতের বারান্দায় ঘুরছেন ময়না বেগম। শুধু ময়না বেগমই নন, জমির বিবাদ নিয়ে একই আদালতে বদিউজ্জামানের অপেক্ষায় কেটে গেছে দীর্ঘ 25 বছর। জেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে জমি সংক্রান্ত বিবাদ, দাম্পত্য কলহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন এবং অর্থঋণের মামলা। কিন্তু নতুন মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার কম হওয়ায় প্রতিদিনই তৈরি হচ্ছে মামলা জট। বহুদিন থেকে ঘুরতেছি, আমার
মামলা নিষ্পত্তি হচ্ছে না। পায়ের তলা মাটি ক্ষয়ে গেছে কুটে ঘুরতে ঘুরতে, আর কত কুটে ঘুরবো, কোনো বিচার পাচ্ছি না। 10 সাল থেকে 26 সাল পর্যন্ত হয়েছে, এর কোনো আমি সুরাহা পাইনি এবং কোনো রায় আমার হয়নি। তাড়াতাড়ি মামলাগুলো নিষ্পত্তি হলে আমি একটু খুশি হইতাম। জেলা ও দায়রা জজ আদালতের 11টি বিচারিক পদের বিপরীতে বর্তমানে দায়িত্বে আছেন 9 জন, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের 13টি পদের মধ্যে কর্মরত 10 জন। আইনজীবীরা বলছেন, একদিকে বিচারক সংকট, অন্যদিকে মামলা নিষ্পত্তির ধীর গতিতে তৈরি হচ্ছে এই দীর্ঘ জট। একজন বিচারককে 2-3টা কোর্টের দায়িত্ব পালন করতে হয়, এতেও মামলার দীর্ঘসূত্রিতা বাড়ে। যে আদালতগুলো আছে ফাঁকা আছে বিচারক, দ্রুতই সে আদালতগুলোতে বিচারকের পদায়ন করা দরকার। দ্রুত মামলা নিষ্পত্তির মাধ্যমে বিচার প্রার্থীদের ভোগান্তি কমাতে আলাদা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের প্রকল্প নেওয়া হলেও গত 5 বছরেও তা আলোর মুখ দেখেনি। এ অবস্থায় অবকাঠামোগত উন্নয়ন ও শূন্য বিচারিক পদগুলো দ্রুত পূরণের দাবি জেলা বার অ্যাসোসিয়েশনের। এইখানে জুডিশিয়াল বিল্ডিং দরকার, এখানে বিচারক দরকার, আইনজীবীদের বসার একটা জায়গা দরকার। 15 বছর 20 বছর আগেকার মামলাগুলো আছে, সেই মামলাগুলো আমরা এই সাক্ষীদের নিয়ে আসে সেগুলা তাড়াতাড়ি নিষ্পত্তি করার আমরা চেষ্টা করি। নওগাঁয় জেলা ও দায়রা জজ আদালত, 2টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং 13টি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বিচারিক কাজ পরিচালনা করছে। 11 উপজেলা নিয়ে গঠিত নওগাঁর আদালতে প্রতিনিয়তই বাড়ছে বিভিন্ন মামলার সংখ্যা। আদালত সূত্র বলছে, এই মুহূর্তে নওগাঁর আদালতে দেওয়ানি, ফৌজদারি এবং নারী শিশু সংক্রান্ত মামলা 64,084টি বিচারাধীন রয়েছে। নওগাঁর আদালত চত্বর থেকে এমআর রকি, সময় সংবাদ। রাজশাহীর ভূমি অফিসগুলোতে দালালের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। তাদের অভিযোগ, বাড়তি টাকা না দিলে কোনো কাজ হয় না, উল্টো ঘুরানো হয় মাসের পর মাস। ভূমি অফিসগুলোতে দেখা গেছে ভাড়া করা লোক অফিসের ভেতরেই চেয়ার টেবিল নিয়ে গোপনীয় শাখায় কাজ করছেন টাকার বিনিময়ে। সেই টাকার ভাগ পাচ্ছেন ভূমি অফিসের সবাই। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকের প্রতিবেদন। মোহনপুর উপজেলার মৌগাছি ভূমি অফিসের যে চিত্র, সেটি ভয়াবহ। এখানে নানা অনিয়ম ও দুর্নীতিতে ভরে গেছে। এখানে এসে আমরা একজনের দেখা পেলাম যিনি এই অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন, তবে এখানে এভাবেই কিন্তু চেয়ার টেবিল পেতে তিনি ডাটা এন্ট্রির কাজ করছেন। রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়ন ভূমি অফিসের ভেতরে গোপনীয় শাখায় চেয়ার টেবিলে বসে কম্পিউটারে কাজ করছেন হানিফ নামের এক যুবক, যিনি এই অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী নয়। এ বিষয়ে জানতে চাইলে হানিফ হোল্ডিংয়ের কাজ করার কথা স্বীকার করেন। তবে মৌগাছি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা বিজন কুমার জানান, এসিল্যান্ডের অনুমতি নিয়েই তাকে বসানো হয়েছে। এসিল্যান্ডের বক্তব্যে ভাড়া করা লোক দিয়ে ভূমি অফিসে কাজ করার অনুমতি দেওয়ার বিষয়টি উঠে এসেছে। মূল কাজটা কি করে? এটাই মানে হোল্ডিংয়ের? হ্যাঁ, হোল্ডিং এটাই। কত টাকা করে দেয় আপনাকে? না, কোনো আমাদের বললাম তো, আমাদের কোনো নির্দিষ্ট ইয়ে নাই। এটা কি দৈনিক দেয় না মাসিক না সাপ্তাহিক? নাই, কাজের উপর ভিত্তি করে টাকা দেয়। এই গোপন শাখায় হচ্ছে আপনি বাইরের একজন মানুষকে দিয়ে কাজ করাচ্ছেন, এটা আপনার কাছে কি মনে হচ্ছে? এটা আসলে ঠিক আছে? ঠিক নাই, কিন্তু তারপরে করাতে হচ্ছে যে অফিস তো টোটালি অফ হয়ে যাবে, মানে একদমই মানুষ সেবাই পাবে না। সাময়িকভাবে ওনার কাজে সহযোগিতার জন্য, টাইপিং বা এগুলোর কাজের জন্য উনি হয়তো একজনের সহযোগিতা নিচ্ছেন। এদিকে তানোর ভূমি অফিসে গ্রাহকদের কাছ থেকে নেয়া ঘুষের টাকা কর্মকর্তা ও অফিস সহকারী মিলে জমা করছেন একটি কৌটার ভেতর। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন ভূমি কর্মকর্তারা। ও বসবে কেন? আমি তো বললাম যে ওনাকে ডেকে, আমার যখন কোনো প্রবলেম হয়, আমার টেকনিক্যাল কোনো প্রবলেম হলে তখন ওনাকে ডেকে নিয়ে এসে উনি জাস্ট টেকনিশিয়ান। রাজশাহীর বেশিরভাগ উপজেলায় জমির খাজনা খারিজ কিংবা নামজারি করতে আসা গ্রাহকদের ভোগান্তির শেষ নেই। ভূমি অফিসগুলোর ভেতরে ও বাইরে সক্রিয় দালাল চক্র। অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত ফিরছে, অতিরিক্ত টাকা দিলে কাজ হয় দ্রুত, আর টাকা না দিলে ঘুরানো হয় মাসের পর মাস। টাকা না দিলে সার্ভার সমস্যা সহ নানা কারণ দেখিয়েও গ্রাহকদের ভোগান্তিতে ফেলা হয়। ভূমি অফিসে বাস্তবে টাকা ছাড়া তো কাজই হয় না এবং দালাল মারফত যেতে হয়। ঘর বরাদ্দ দেব বলে যে দিয়েছে, সেটা অনুযায়ী আমরা এখনো ঘর বরাদ্দর কিছু পাইনি। ভোগান্তি তো বটেই, কারণ আমি তো ছুটি নিয়ে আসছি। আজকে যদি কাজ না হয় তাহলে তো আমার জন্য সমস্যায়। অভিযোগ তো জনগণ দিবে, কিন্তু এমনি ফি তো আর মনে করেন যে আবেদন হয় না। অতিরিক্ত টাকা নেন, এটার অভিযোগ আছে? না স্যার, এটা অতিরিক্ত ওরকম আবেদন নাই। আপনাকে প্রায় দেখা যায় ভূমি অফিসগুলোতে? না, আমি প্রায় আসি না, ওই যে এটার জন্যই আসা পড়ে মাঝে মাঝে।
যে ফাইলটা হচ্ছে না, আবেদন করেছি, দরখাস্ত করেছি, এটার জন্য আসি। তবে ভূমিমন্ত্রী ও জেলা প্রশাসক বলছেন, দুর্নীতিবাজ অনেক কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত ও সাময়িক বহিষ্কার করা হয়েছে। এরপরও যদি কেউ কোনো অনিয়মের মধ্যে জড়িয়ে পড়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের বিভিন্ন বিষয়ে আবেদন করা, এবং আমাদের প্রতিমন্ত্রী, আমাদের মন্ত্রণালয়ে আমি সহ আমরা তাৎক্ষণিক জটিকা সফরে যাই এবং হাতে নাতে ধরার জন্য আমরা চেষ্টাও করি। আমরা এই ভূমি ব্যবস্থাপনাকে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য এবং আপনার জনবান্ধব করার জন্য ইতিমধ্যে সরকারি নির্দেশনা অনেক পদক্ষেপ গ্রহণ করেছি এবং এটি অব্যাহত থাকবে। যদি কোনো অভিযোগ পাওয়া যায় আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি। জেলার 9টি উপজেলা ও সদর মিলিয়ে 10টি এবং ইউনিয়ন ভূমি অফিস রয়েছে 36টি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজশাহীতে চাহিদা মতো সার পাচ্ছেন না কৃষকরা। ডিলারদের কাছ থেকে না পেয়ে অনেকে বাধ্য হচ্ছেন খোলা বাজার থেকে সার কিনতে, যেখানে বস্তা প্রতি নির্ধারিত মূল্যের চেয়ে 300 থেকে 1000 টাকা বেশি দাম দিতে হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, কৃষি কার্ডে জালিয়াতি, একই ব্যক্তির অধীনে একাধিক সারের ডিলার লাইসেন্স, কালোবাজারি ও মাছ চাষে বরাদ্দের বাইরে সার প্রয়োজন হয় এই সংকট। তবে কৃষি বিভাগ ও প্রশাসনের দাবি, সারের কোনো সংকট নেই। আব্দুল সালামের ছবিতে মওদুদ প্রণান প্রতিবেদন। ডিলার পয়েন্টে সারের জন্য দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন কৃষকরা। তাদের অভিযোগ, আমন ধান ও শীতকালীন ফসলের মৌসুম সামনে রেখে ইউরিয়া মোটামুটি মিললেও চাহিদা মতো ডিএপি ও একেবারেই মিলছে না মিউরেট অফ পটাশ। এই চিত্র রাজশাহীর পবা উপজেলার হুজুরিপাড়ায়। জমি হচ্ছে এখন বর্তমান 9 বিঘা নিজস্ব, আর বর্গা আছে 9 বিঘা, 18 বিঘা জমি, 12 বিঘা আমন ধান আছে। সার নিতে আসা কৃষক বাশিরের কৃষি উপকরণ সহায়তা কার্ডে লেখা আছে তার নিজের জমি 10 বিঘা, বর্গা নিয়েছেন আরও 10 বিঘা। তার মতো বেশিরভাগ কার্ডধারী নিজের চেয়ে বর্গা জমিতে বেশি চাষ করেন এমন দাবি। এ নিয়ে অভিযোগ রয়েছে, বর্গা চাষ ও কার্ডের অজুহাতে বাড়তি সার তুলে বাইরে বেশি দামে বিক্রি করছেন অনেকেই। কার্ডে পাবো আমি 10 বস্তা, আমি 10 বস্তাই নিব, আমি 5 বস্তা সার বাইরে বিক্রি করে দেবো। ওই সারটা যখন আমি পরবর্তীতে কিনবো তখন ডাবল দাম আমাকে কিনা লাগবে। দোকানদাররা যেসব সার নিয়ে যাচ্ছে এখান থেকে, যেভাবে নিয়ে যাচ্ছে ওই সারটা যা বেচছে ডবল দামে। টাকা বর্গা আছে কিন্তু 3 বিঘে 4 বিঘে, এগুলা আমার মনে হয় খুব একটা ভালো কথা বলছে না। আমরা দিতে পারছি না, কারণ অ্যালটটা খুব কম হচ্ছে। ডিলার পয়েন্টের কাছেই শাইর পুকুরে রুবেল ট্রেডার্সে প্রকাশ্যেই বাড়তি দামে সার বিক্রি হচ্ছে। 1050 টাকার 50 কেজি ওজনের এক বস্তা ডিএপি বিক্রি হচ্ছে 2300 টাকায়। প্রতিবেদক পৌঁছাতেই সরে পড়েন বিক্রেতা রুবেল। এখানে খোঁজ করলাম, খোঁজ করার পর সার বলল যে 2 বস্তা আছে, 2300 করে। অভিযোগ আছে, একই ব্যক্তি ভিন্ন নামের একাধিক ডিলার লাইসেন্স নিয়ে বড় অংশের বরাদ্দ মজুত করে কালোবাজারি করছেন। খোলা বাজারে বাড়তি দামে বিক্রি বন্ধে 1000 বস্তা সার জব্দ ও জরিমানা করেছে প্রশাসন, তবু বন্ধ হয়নি অনিয়ম। 4 বিঘা মাটিতে যদি 20 কেজি করেও দিই, তাও আপনার এই 80 কেজি পাবো, কিন্তু পাইছি 30 কেজি। আমি ঠিক মতন সার যদি না দিতে পারি ওই গাছে, তাহলে আবার তো হবে না। আমার যে পরিমাণ সার, এর আমি 3 ভাগের 1 ভাগও পেলাম না। ডিলারদের অভিযোগ, চাহিদার তুলনায় বরাদ্দ কম। অন্যদিকে 3 মাস অন্তর জেলার প্রায় 18,000 হেক্টর পুকুরের জন্য ডিএপির চাহিদা 2000 মেট্রিক টন, অথচ মাছ চাষে সারের বরাদ্দই নেই। এতে বাড়ছে সংকট। এত পরিমাণ পুকুর আছে এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণ সার দিচ্ছে, সেই হিসাবটা কিন্তু কৃষি ডিপার্টমেন্টে নাই। সারের যে একটু ধরেন চাহিদা হচ্ছে, একমাত্র পুকুরের জন্য হচ্ছে। জেলা প্রশাসক জানিয়েছেন, বাড়তি সার বরাদ্দ চাওয়া হয়েছে, আর কৃষি বিভাগ বলছে কার্ড জালিয়াতি ও বাড়তি দামে সার বিক্রি বন্ধে সর্বোচ্চ তৎপরতা চলছে। কালকে একটি আমি মন্ত্রণালয় সার চেয়ে দিয়ে রাখছি, আপনার বরাদ্দ কিছু বাড়তি চাহিদা চেয়ে একটা পত্র দিয়ে রেখেছি, যাতে কোনো ক্রাইসিস সৃষ্টি হতে না পারে। আমরা কিন্তু যেখানে এরকম অভিযোগের প্রমাণ কিংবা আমাদের বিভিন্ন সোর্স থেকেও যেগুলো এরকম অনিয়মের খবর আমরা পাচ্ছি, আমরা কিন্তু তৎক্ষণাৎ সেখানে মোবাইল কোড করে জব্দ করছি। আগস্ট মাসের জন্য রাজশাহীতে ইউরিয়া, টিএসপি, পটাশ এবং ডিএপির বরাদ্দ 13,492 মেট্রিক টন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। তীব্র সার সংকট দেখা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে। লম্বা লাইন ধরেও আমন ধানের জন্য সার না পেয়ে দিশেহারা কৃষক। সংকটের অজুহাত দেখিয়ে কৃষককে ফিরিয়ে দিচ্ছেন ডিলাররা। তবে স্থানীয় কৃষি বিভাগের দাবি, সারের সংকট নেই।
শাহজাহান আলীর ছবি ও জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। ভয়াবহ শ্বাস সংকটে দিশেহারা কৃষক। তাদের অভিযোগ, বরেন্দ্র অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষাবাদ হচ্ছে এমন ধান রোপণের পর 2 মাসে অন্তত 3 দফা ইউরিয়া, ডিএপি সহ বিভিন্ন সার প্রয়োগ করতে হয়, কিন্তু ডিলারদের দোকানে লম্বা লাইন ধরেও পাওয়া যাচ্ছে না সার। সংকটের অজুহাতে ফিরিয়ে দিলেও খোলা বাজারে মিলছে সার। বাধ্য হয়ে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত বস্তা প্রতি 800 থেকে 900 টাকার বেশি দিয়ে সার কিনে জমিতে প্রয়োগ করছেন কেউ। সন্ধ্যার দিক ধরেন কি 1 বস্তা ডিএপি, 1 বস্তা ইডি, 1 বস্তা পটাশ দিছে, তাও কেউ পাইছে কেউ পায় না। নাচল এলাকাতে খুব সংকট চলতেছে, মানে এমনকি গ্যাঞ্জামও চলতেছে, মারামারিও হয়েছে এই সারের জন্য। পাইট কামাই করে 2 দিন থেকে যদি সারটা না পেতে করে কি করে চলবে? ডিলারের কাছে পাওয়া যাচ্ছে না, বাইরে ফেরার ডিলারে এই সারগুলা ওরা পাচ্ছে কোথা থেকে। আমি কৃষি অপারেশনের কাছে ফোন করেছিলাম, তবে সে লাইনে দাঁড়াও আমি লাইনে দাঁড়ায় তো পাচ্ছি না, গ্যাঞ্জাম হয়েছে। তবে কৃষি বিভাগ বলছে সারের সংকট নেই, আর সারের উপর নির্ভরতা কমিয়ে কৃষকদের জৈব সার প্রয়োগের পরামর্শ কৃষি কর্মকর্তার। আমরা কড়া মনিটরিং এর মধ্যে রেখেছি উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক এটার বিষয়ে আছে। আপনি অবগত আছেন, যেখানে অনিয়ম তৈরি হচ্ছে বা শোনা যাচ্ছে, আমরা সেখানে মোবাইল কোর্টের পরিচালনার মাধ্যমে সেগুলোকে দমনের ব্যবস্থা নিচ্ছি। চলতি মৌসুমে জেলায় 53,800 হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় আলাদা 2টি নৌবন্দর যুক্ত হচ্ছে দেশের নৌপথে। ফলে যমুনা নদীর দুপারের কৃষিপণ্য আনা নেওয়া ও উন্নত যোগাযোগ ব্যবস্থায় সমৃদ্ধ হবে উত্তরের জনপদের অর্থনীতি। বন্দর ঘোষণা প্রজ্ঞাপনের পর থেকেই উচ্ছ্বসিত এলাকাবাসী। দ্রুতই বাস্তবায়নের দাবি তাদের। বিস্তারিত আব্দুল আওয়ালের রিপোর্ট। যমুনা নদীর বগুড়া অংশে গড়ে উঠছে নৌবন্দর। এতদিন শুধু নৌকা পারাপার করলেও এখন থেকে চালু হবে বিভিন্ন নৌযানের চলাচল। খুলবে অর্থনৈতিক সম্ভাবনার এক নতুন দুয়ার। চলতি বছরের 8 জুলাই নৌপরিবহন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে যমুনার তীরের সারিয়াকান্দি ও ধনুট উপজেলায় নদীবন্দর ঘোষণা করা হয়। এখন অবকাঠামো নির্মাণ ও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর অপেক্ষা। নতুন নদীবন্দর দুটি কার্যকর হলে মাত্র 16 কিলোমিটার নৌপথে মিলবে সারিয়াকান্দি, ধনুট এবং জামালপুরের মাতারগঞ্জের সরাসরি যোগাযোগ। একই সঙ্গে বগুড়া ও চরাঞ্চলের উৎপাদিত বিপুল পরিমাণ ধান, আলু, ভুট্টা, পেঁয়াজ, মরিচ সহ বিভিন্ন কৃষিপণ্য সহজে সিরাজগঞ্জের কাজীপুর হয়ে ঢাকা সহ 2 পারের বাজারগুলোতে পৌঁছাবে। এই এলাকার লোকের তো উপকার হবেই, চরাঞ্চলের লোকেরও আরো উপকার হবে। নৌবন্দর এখানে চালু হলে আমাদের সারিয়াকান্দি এলাকার মানুষের জীবন মানে উন্নয়ন হবে। আমরা কর্মসংস্থান খুঁজে পাবো, লোকজন সহজভাবে যাতায়াত করতে পারবে। আমরা এখন প্রত্যাশা করি নৌবন্দর হোক, নৌবন্দরে পড়া দেন, সেতু হলেন তোরা দেন, মানুষ আরো সুযোগ সুবিধা পাবে। নৌবন্দর হলে খুব সুবিধা হবে। আমাদের একটাই চাওয়া সিরাজ ভাইয়ের কাছে যে আমাদের এই নদী বন্দরটা অতি তাড়াতাড়ি করে দিব। এদিকে বিআইডব্লিউটি এর সঙ্গে সমন্বয় রেখে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার কথা জানান জেলা। এটা আসলে মন্ত্রণালয় মাত্র গেজেট প্রকাশ করেছে, তো ওই নৌ পরিবহন মন্ত্রণালয় এই কার্যক্রমগুলি এগিয়ে নিচ্ছে। ওনাদের ওখানে স্থাপনা হবে, অনেক কিছুই হবে। তো এটা বাজেট তো সরাসরি আমাদের কাছে জানানো হয় না, মিনিস্ট্রি এগুলো ডিল করে। সো যখন যদি আমাদের কাছে ইনফর্ম করে তখন আমরা বলতে পারবো যে আসলে কি কার্যক্রম হচ্ছে। বগুড়ার সারিয়াকান্দি ও ধনুট নদীবন্দর ঘোষণায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের সংখ্যা দাঁড়িয়েছে 56টিতে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমা থেকে সব মাইন অপসারণের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে বিস্ফোরক বসালে কড়া জবাবের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অন্যদিকে প্রণালীটি এখনও নিজেদের নিয়ন্ত্রণে এবং বন্ধ রয়েছে বলে দাবি করলেও ওমানের সাথে একটি অস্থায়ী রুট চালুর কথা জানিয়েছে তেহরান। এর মধ্যেই মার্কিন অর্থনৈতিক অবরোধ মোকাবেলার পাশাপাশি পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের শর্তের কথা পৌঁছে দিয়েছে ইরান। ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে আবারও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরানের অর্থনীতির সব পথ বন্ধ করতে এরই মধ্যে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট কূটনৈতিক সমাধান চাইলেও লক্ষ্য অর্জনে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে সতর্ক করেছে ওয়াশিংটন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আত্মসমর্পণের যে কোনো ধারণাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন,
বলেন, ইরানি জনগণের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টির জন্য নেয়া ট্রাম্পের পরিকল্পনা সফল হতে দেয়া হবে না। একই সঙ্গে যুদ্ধ শেষ করা এবং ঐক্য রক্ষা করা সরকারের অগ্রাধিকার বলেও জানান পেজেশকিয়ান। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমা থেকে সব মাইন অপসারণের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি জানান, নতুন করে কোনো জাহাজ মাইন পাতার চেষ্টা করলে তা ধ্বংস করা হবে। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদের দাবি, হরমুজ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে এবং বন্ধ রয়েছে। তিনি জানান, ওমানের সাথে আলোচনার মাধ্যমে কেবল একটি 7 মাইল প্রশস্ত অস্থায়ী রুটে জাহাজ চলাচলের সম্মতি দেওয়া হয়েছে। চলমান এই উত্তেজনার মধ্যেই মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। দেশটির সেনাপ্রধান আসিম মনির মার্কিন বার্তা নিয়ে তেহরান সফর করেছেন। পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের শর্তের কথা পৌঁছে দিয়েছে বলে নিশ্চিত করেছে ইরান। শাফিনা সুলতানা, সময় সংবাদ। অস্ট্রেলিয়া সফরে লিটনের ব্যাটিং ব্যর্থতা নিয়ে চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। দ্রুতই সে দারুণভাবে ফিরে আসবে বলে প্রত্যাশা প্রধান নির্বাচকের। অস্ট্রেলিয়া সফরে নাহিদ রানা থাকলে আরও ভালো হতো, তবে এটাকে বড় করে দেখে অন্যদের পারফরমেন্স ছোট করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন হাবিবুল বাশার সুমন। টেস্টে ভালো করতে যে কোয়ালিটি বোলার থাকা জরুরি সেটা বাংলাদেশের এখন আছে বলে সাদা পোশাকের সফলতা আসছে বলেও জানান তিনি। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। ডারউইনে ঐতিহাসিক জয়, ম্যাকাইতে এসে পারফরমেন্সটা একেবারে ভিন্ন। কোথায় উন্নতি করার সুযোগ ছিল, কোথায় বাংলাদেশ দল পিছিয়ে গেল, সেই প্রশ্নগুলো রয়েছে, উত্তরটা জানবো। রয়েছেন আমাদের সঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার। বাশার ভাই, ম্যাকাইতে নাহিদ রানা থাকলে মনে হয় অস্ট্রেলিয়াকে খুব ভালোভাবেই ভোগানো যেত। ডেফিনেটলি, বাট আমাদের যারা ফার্স্ট বল এখানে খেলেছেন তাদেরকে আসলে ছোট করে দেখলে হবে না। দে ডিড এ ফ্যান্টাস্টিক জব। হাসান মাহমুদ, শরীফুল, তাসকিন, দে অল বোল্ড ভেরি ওয়েল। এবং যারা এখানে খেলেছে আমার মনে হয় দে ডিড এ ফ্যান্টাস্টিক জব। শরীফুলের বিষয়টা যদি একটু বলি, জি, মানে উড়ে আসলো ডারউইনে, তারপরে মাকাইতে এসে এমন একটা পারফরমেন্স, একদম অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে পারফর্ম করা, কাছ থেকে দেখে কেমন লাগলো? এই মাকাইতে 30 উইকেট পড়েছে, কিছু ওয়ান্ডারফুল ডেলিভারি আছে, সবাই খুব ভালো বোলিং করছে। প্যাট কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্ক ওয়াজ ওয়ান্ডারফুল। আমাদের বোলারও খুব ভালো বোলিং করেছে। বাট যদি আমার কাছে আমাকে জিজ্ঞেস করেন, আমার শরীফুল ক্যামেরন গ্রিনকে যেটা আউট করেছে সেটা এই 30 উইকেটের মধ্যে বেস্ট ডেলিভারি ছিল। এই একটা কথা বলে অনেক কিছু প্রকাশ হয়ে যায়। বাট আই থিঙ্ক ইট ইজ এ ফ্যান্টাস্টিক। ইটস নট ইজি যে আপনি খেলছেন না, আসলেন, এসে এরকম পারফর্ম করলেন। ইটস নট ইজি, বাট শরীফুল কিপিং হিমসেলফ ফিট, ও পরিশ্রম করছিল এবং ওর স্কিল নিয়ে তো আসলে সংশয় কিংবা সন্দেহ নেই। বাট গুড টু সি হিম বোলিং ভেরি ওয়েল ইন টেস্ট ম্যাচ। যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ আছে, সবাইকে আমরা হয়তো সবসময় পাবো না, সেক্ষেত্রে বোলিং পুলটা বড় করা ইম্পর্টেন্ট এবং কোয়ালিটি অফ বোলারটা থাকাটাও খুব ইম্পর্টেন্ট। সো উই হ্যাভ 5 কোয়ালিটি বোলার ইন আওয়ার টিম নাও, হুইচ ইজ এ বিগ প্লাস পয়েন্ট ফর বাংলাদেশ টিম। লিটন 3টা ইনিংসেই শূন্য মেরেছেন, এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের কথা সোশ্যাল মিডিয়াতেও হচ্ছে। আপনি অ্যাজ আ নির্বাচক আসলে তার এই সময়টাকে কিভাবে দেখছেন? ইট হ্যাপেন্স উইথ এভরিবডি। শুধু এই অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচটা যদি আমরা দেখতে পাই, লিটন ভালো করতে পারেনি, টোটালি ফেল। বাট তার একটু আগে যদি দেখি, সেখানে সে খুব ভালো করেছে। গুড থিং যে যখন টিমটা ভালো করে এবং কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে, তাদেরকে একটু লং রান আপনাদের দিতে হবে। আই এম প্রিটি শিওর লিটন নেক্সট টেস্ট ম্যাচে খুব ভালোভাবে ফিরে আসবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার আসলে বলছিলেন যে বাংলাদেশ দলের এখন চোখ সামনে যে সম্মানটা অর্জন করেছে বাংলাদেশ দল, সেই সম্মানের সঙ্গে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এগিয়ে যেতে চায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, মাকায়, অস্ট্রেলিয়া। এবার দেশের ফুটবলের খবর। ফিফা এশিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্পের জন্য 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নতুন কোনো চমকের দিকে না হেঁটে সান মারিনোর বিপক্ষে ক্যাম্পে থাকা ফুটবলারদেরকে বেছে নিয়েছেন থমাস ডুলি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে 28 জনের নাম জানিয়েছে বাফুফে। আগামী 27 আগস্ট থেকে শুরু হবে এশিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্প। লিগ শুরু না হয় খেলার মধ্যেই নেই ফুটবলাররা, স্বাভাবিকভাবেই তাই প্রস্তুতির শুরুতে ফিটনেস নিয়েও বেশি কাজ করতে হবে কোচকে। তাই হয়তো নতুন কোনো মুখের দিকে হাত বাড়াননি থমাস ডুলি, বরং নিজের চেনা এবং অভিজ্ঞ 28 জনকেই বেছে নিয়েছেন নিজের নতুন মিশনের জন্য। প্রাথমিক তালিকায় রাখা হয়নি কোনো বিদেশি ফুটবলারের নাম। মূলত ক্যাম্পের শেষের দিকে ফিফার উইন্ডো শুরু হলে একে একে দলের সঙ্গে যোগ দেবে তারা। ফুটবলার নতুন কাউকে না নিলেও কোচিং প্যানেলে পরিবর্তন এনেছেন ডুলি। ফুটবলারদের ফিটনেসের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্যাম্পে যুক্ত হবে নতুন একজন ফিটনেস কোচ এবং ফিজিওথেরাপিস্ট।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, বিশ্বনবী স্মরণে বর্ণাঢ্য আয়োজন। চট্টগ্রামে ঐতিহ্যবাহী যশনের জুলুসে হাজারো মানুষের ঢল, শোভাযাত্রা আতশবাজিতে মুখর মুসলিম বিশ্ব। ওষুধের মূল্য নির্ধারণের নীতিমালা বাতিল করায় দাম নিয়ে নৈরাজ্যের শঙ্কা। 297টি অত্যাবশ্যকীয় ওষুধ এখন তালিকাবিহীন, বাড়তি খরচের দুশ্চিন্তায় রোগী। এবং রংপুরে একই পরিবারের 4 জন হত্যাকাণ্ডে 2 আসামির ডোপ টেস্টের প্রস্তুতি। তদন্তে সন্তুষ্ট নয় বাদীপক্ষ, সব প্রশ্ন সামনে রেখে চলছে কাজ, বলছে পুলিশ। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন মনির হোসাইন। ধন্যবাদ সাবরিন আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।